এক কাপ চা দেবে সুরমা? সুরমা হাঁক পেরে বলে, হ্যাঁ যাই। মাত্র 2 মিনিটের মধ্যে স্বামীর জন্য ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বারান্দায় এসে হাজির হলেন ষাটোর্ধ্ব সুরমা। এই নাও। কাপা হাতে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে মাথায় আগুন ধরে গেল পরিতোষ চ্যাটুর্যের। বলি, একটুখানি চা কি তোমার হাত দিয়ে গলে না? চাইলেই এক কলসি কাপের মধ্যে ঢেলে দাও। রাগত মুখে চায়ের কাপে চুমুক দিলেন পরিতোষবাবু। ইস, এত মিষ্টি! আমায় কি সুগার ধরিয়ে ছাড়াবে নাকি? হাড় জ্বালালে আমার। নাও নাও, যতদিন আমি বেঁচে আছি আমার পেনশনের টাকায় ফুর্তি করে নাও, তারপর বুঝবে মজাখানা। যত্তসব। সুরমা অনেকক্ষণ আগেই বারান্দা ত্যাগ করে রান্নাঘরে চলে এসেছেন, তাই পরিতোষবাবু কথাগুলো একটু চিৎকার করেই বলতে লাগলেন, যাতে তার প্রতিটা বাক্যবান সুরমার সাথে সাথে সংসারের বাকি সদস্যদের, মানে ছেলে ও বৌমাকে বিদ্ধ করতে পারেন। সুরমা, আমার স্নানের গরম জলটা বাথরুমে দিয়ে দাও। গজগজ করার ফাঁকে কাজের কথাটা সেরে নিতে ভোলেন না পরিতোষ চ্যাটার্জি। উফ, লোকটা কি নিষ্ঠুর! নিজের বইয়ের প্রতিও এতটুকু দয়া মায়া নেই। অসহ্য। এসব চোখেও দেখা যায় না, আবার এদের না দেখে কোথাও যাবারও তো উপায় নেই। স্বামীর উদ্দেশ্যে মন্তব্য ছুড়ে দেয় পুত্রবধূ সহেলি। কি করে সহ্য করে তোমার মা এসব কে জানে। নিশ্চুপ অর্ক মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। বাবার এই খিটখিটেপনা সেও তো সহ্য করে আসছে কোন ছোটবেলা থেকে। মাকে সারাদিন গাধার মতো খাটাতো লোকটা। মাও নীরবে সব কাজ করে যেত। অর্ক যখন খুব ছোট ছিল দেখতো মা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, তখন খুব রাগ হতো ওর। তারপর যখন ও একটু বড় হয়েছে তখন সয়ে গেছে ব্যাপারটা। 2-1বার যাও বা প্রতিবাদ করতে গেছে, মা উল্টে ওকেই বকেছেন। পরে ছেলেকে বুঝিয়েছেন সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী আর সংসারের এই জটিল বিশ্লেষণ কোনো কালেই অর্কর বোধগম্য হতো না। বিশেষত ও যখন দেখত বাইরের লোকের কাছে মায়ের প্রশংসায় বাবা পঞ্চমুখ, তখন মানব চরিত্র এতটা জটিল সেটা বুঝতে সত্যি সত্যি বিপর্যস্ত হয়ে পড়ত। তাই সংসারকে সংসারের নিয়মে চলতে দেওয়াই শ্রেয় মনে করে নিজের কাজে মন দিত অর্ক। আজ 25 দিন হলো সুরমা হাসপাতালে শয্যাশায়ী। পরিতোষবাবু স্নানের জল দিতে গিয়ে পা পিছলে পড়ে যান বাথরুমে, তারপর কোমর ভেঙে হাসপাতালবাসী হয়েছেন। সারাদিনের কর্মব্যস্ত সুরমা এখন একেবারেই কর্মহীন। প্রচণ্ড যন্ত্রণা, আর তাকে ছাড়া স্বামী পরিতোষের কিভাবে দিন কাটছে এই চিন্তায় দিনপাত করে চলেছেন তিনি। ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত পরিতোষবাবুর হুকুম তামিল করার এক এবং অদ্বিতীয় দাসী ছিলেন সুরমা। যদিও সুরমা একান্তভাবে স্বামীগত প্রাণা সুরমা এর জন্য কখনো তেমন বিরক্ত হননি, বরং স্ত্রীকে ছাড়া একটা মানুষ এক মুহূর্ত চলতে পারে না এই ভাবনা সুরমার মধ্যে এক আত্মতুষ্টির জন্ম দিয়েছিল। তবে ইদানিং স্বামীর প্রতি তিনি বেশ বিরক্ত হতেন, কারণ বয়সের থাবা তার শরীরের ওপর দ্রুতই জোরদার হচ্ছিল। বিশেষত পরিতোষবাবুর এই তীব্র স্বার্থপরতা আর শুধুমাত্র আত্মসুখের চিন্তা তার বয়সের সাথে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। হাসপাতালের বিছানায় শুয়ে সুরমা প্রতিদিন প্রত্যাশা করেন আজ বোধহয় পরিতোষ আসবেন তাকে দেখতে, কিন্তু পরিতোষবাবু আসেন না। অবশেষে একদিন লজ্জার মাতাকে ছেলেকে জিজ্ঞাসা করেই ফেললেন, তোর বাবাকে একবার নিয়ে আসবি খোকা? মায়ের মুখের দিকে তাকে অর্ক বলতে পারে না সত্যি কথাটা, যে বাবা এখন সহেলির সাথে সন্ধি স্থাপন করে নিয়ে দিব্যি আছে। হ্যাঁ রে খোকা, তোর মাকে হাসপাতাল থেকে কবে ছাড়বে রে? ছেলের কাছে জানতে চান পরিতোষবাবু। সামনের সপ্তাহে মনে হয়, অর্ক উত্তর দেয়। আমার খুব অসুবিধা হচ্ছে বুঝলি, সব কথা তো আর বৌমাকে বলতে পারি না। অর্ক অবাক চোখে বাবার দিকে তাকায়, মনে ভাবে সতীনারীর প্রতিসেবাই একমাত্র ধর্ম বোধ হয়। অন্তত মা থাকলে তাই বলতো, কিন্তু স্ত্রীর হাতের সেবা পাওয়ার বাসনা পরিতোষবাবুর আর পূর্ণ হলো না। 2 দিনের মধ্যে সুরমা শকটে চড়ে বাড়ি ফিরলেন। পরিতোষবাবু এখন সুরমার ছবির সাথেই ঝগড়া করেন। স্বামীকে এমন হেনস্থা করার জন্য সুরমাকে তিনি কখনোই ক্ষমা করবেন না, এসব বলে মৃতা স্ত্রীকে ভীষণভাবে শাসান তিনি। তবে আত্মীয় স্বজন কেউ এলে একরাশ অশ্রুপাত করে সগর্বে ঘোষণা করেন সুরমা অত্যন্ত পুণ্যবতী মেয়ে মানুষ, শাখা সিঁদুর নিয়ে পরলোকে গেছে। সুরমার আত্মা মৃত্যুর পরেও বিস্মিত হয় আসল নকলের ফারাক বুঝতে না পেরে। আর পুত্রবধূ সহেলি বিড়বিড় করে বলে, উফ, মা মরে বাঁচল। সুরমার দীর্ঘশ্বাস এক ঝলক ঠান্ডা বাতাস হয়ে বয়ে যায় বাড়িটার উপর দিয়ে।
বাড়িটার পরিবেশটা যেন অদ্ভুতভাবে বদলে গেল। পরিতোষবাবু আগের মতো আর চেঁচামেচি করেন না, চায়ের কাপে হাত নিয়ে বসে থাকেন। মাঝে মাঝে অজান্তেই বলে ওঠেন, এই সুরমা, চিনি কম দিও। তারপরেই থমকে যান। তার চোখের কোণে জমে ওঠা জলটা যেন বেরিয়ে আসতে চায়। সেই রাতে অনেকদিন পর পরিতোষবাবু সুরমার ছবিটার সামনে গিয়ে ধীরে ধীরে বলেন, সুরমা, আমি ঠিক বুঝতে পারিনি তুমি কতটা ছিলে আমার জন্য। হাওয়ার একটা মৃদু ঝাপটা এসে ছবিটার সামনে রাখা ধূপের ধোঁয়া একটু দুলে ওঠে। পরিতোষবাবুর মনে হলো যেন কোথাও থেকে খুব চেনা একটা মৃদু স্নেহভরা স্বর ভেসে আসে। এবার বুঝেছ তো? পরিতোষবাবু মাথা নিচু করে বসে থাকেন। এই প্রথমবার জীবনের সত্যিকারের একাকিত্ব আর অনুশোচনার স্বাদটা তিনি অনুভব করেন। গল্পের সমাপ্তি এখানেই।